সকাল ঠিক 11টার সময় শহরের সবচেয়ে বড় 5 তারকা হোটেলে সাধারণ পোশাক পরা এক বৃদ্ধ ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে আসছিলেন। তার নাম ছিল মোহনলাল। তার হাতে একটি পুরনো ঝোলা ছিল, কিন্তু যেই তিনি হোটেলের গেটে পৌঁছলেন, গার্ডের কপালে সাথে সাথে ভাঁজ পড়ে গেল। গার্ড সামনে এসে পথ আটকে বলল, বাবা, আপনি এখানে কোথায় চলে এসেছেন? এখানে আপনার কি কাজ? মোহনলাল হালকা হাসি দিয়ে বললেন, বাবা, এখানে আমার বুকিং আছে, ব্যাস সেই ব্যাপারেই একটু খোঁজ নেওয়ার ছিল। গার্ড হাসতে হাসতে তার সঙ্গীকে বলল, আরে দেখো, বাবা বলছেন ওনার নাকি এখানে বুকিং আছে। গার্ড আবার মোহনলালকে বলল, বাবা দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, হয়তো আপনাকে কেউ ভুল ঠিকানা দিয়েছে, কারণ এই হোটেলটি অত্যন্ত লাক্সারি বা বিলাসবহুল। এখানে বড় বড় বাবুরা আসেন, কোনো সাধারণ মানুষ এটা এফোর্ড করতে বা খরচ বহন করতে পারে না। ততক্ষণে হোটেলের রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনা এই কথোপকথন শুনে ফেলল। সে নিজের নজর মোহনলালের ওপর দিল, মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখল এবং তার ঠোঁটে এক হালকা হাসি ফুটে উঠল। সেই হাসিটা স্বাগত জানানোর ছিল না, বরং ছিল বিদ্রূপ আর অবহেলার। প্রিয়া বলল, বাবা, আমার মনে হয় না যে আপনার কোনো বুকিং এই হোটেলে থাকবে। এই হোটেল অনেক দামি, হয়তো আপনি ভুল জায়গায় চলে এসেছেন। মোহনলাল সেই একই সহজতার সাথে উত্তর দিলেন, মা, একবার চেক তো করে নাও, হয়তো আমার বুকিং এখানেই আছে। প্রিয়া অবহেলার সাথে কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বাবা, এতে সময় লাগবে, আপনি ওয়েটিং এরিয়াতে গিয়ে বসে পড়ুন। মোহনলাল মাথা নাড়লেন এবং ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন। লবিতে উপস্থিত অনেক অতিথি তাকে অদ্ভুত নজরে দেখছিলেন। কেউ একজন আস্তে করে বলল, মনে হয় মাগনা খাবার খেতে এসেছে। অন্য একজন বলল, এর তো এক গ্লাস জল কিনে খাওয়ারও অকাত নেই। মোহনলাল এসব কিছুই শুনে নিলেন, কিন্তু তিনি চুপ রইলেন। তিনি কোণে রাখা একটি চেয়ারে বসে পড়লেন, ঝোলাটি মাটিতে রাখলেন এবং দুহাত লাঠির উপর রেখে চুপচাপ বসে রইলেন। লবির পরিবেশটা অদ্ভুত হয়ে গিয়েছিল। লোকজন চা আর কফির চুমুক দিতে দিতে ওনার দিকেই ইশারা করে কথা বলছিল। একটি ছোট বাচ্চা তার মাকে খুব সরলভাবে জিজ্ঞেস করল, মাম্মি, এই বাবা এখানে কেন বসে আছেন? একে তো হোটেলের লোকেদের মতো দেখাচ্ছে না। মা বাচ্চাটিকে বলল, বাবা, সব ভাগ্যের ফের। যখন ভাগ্য সঙ্গ দেয় না, তখন সবার কথা শুনতে হয়। এরই মধ্যে প্রিয়া আবার সেখান দিয়ে যাচ্ছিল। সে তার সহকর্মী স্টাফকে বলল, জানি না ম্যানেজার সাহেব কি বলবেন, এমন লোকেদের এখানে বসিয়ে রাখাও রিস্ক, হোটেলের ইমেজ খারাপ হচ্ছে। সহকর্মী হাসতে হাসতে বলল, কোনো ব্যাপার না, কিছুক্ষণ পরে নিজেই উঠে চলে যাবে। মোহনলাল এসব শুনছিলেন, কিন্তু তিনি একটিও শব্দ বলতে পারলেন না। তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ ওনার কথা শুনবে। 1 ঘণ্টা পর্যন্ত তিনি ওভাবেই বসে রইলেন। কখনো ঘড়ি দেখতেন, কখনো রিসেপশনের দিকে নজর দিতেন। ওনার আশা ছিল কেউ আসবে আর বলবে, হ্যাঁ বাবা, আপনার বুকিং আছে, কিন্তু এমনটা হলো না। মোহনলাল ধীরে ধীরে চেয়ারের সাহারা নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি রিসেপশনের দিকে তাকালেন এবং বললেন, মা, যদি তুমি ব্যস্ত থাকো তবে তোমার ম্যানেজারকে ডেকে দাও, আমাকে ওনার সাথেও কিছু জরুরি কথা বলতে হবে। প্রিয়া মনে মনে ভাবল, এখন একে ম্যানেজারের সাথেও দেখা করতে হবে। তারপর অনিচ্ছাকৃত ফোন উঠালো এবং হোটেল ম্যানেজার বিক্রম সিংকে কল করল। সে বলল, স্যার, একজন বয়স্ক লোক আপনার সাথে দেখা করতে চান। বিক্রম দূর থেকে মোহনলালকে দেখল এবং ফোনে হাসতে হাসতে বলল, এরা কি আমাদের গেস্ট না এমনিই চলে এসেছে? আমার কাছে এখন সময় নেই, এদের বসতে দাও, কিছুক্ষণ পরে নিজে থেকেই চলে যাবে। প্রিয়াসী একই আদেশ পুনরাবৃত্তি করল এবং মোহনলালকে আরও কিছুক্ষণ বসার নির্দেশ দিল। মোহনলাল দীর্ঘশ্বাস নিলেন এবং আবার সেই কোণের চেয়ারে বসে পড়লেন। সমস্ত নজরের বোঝা তার কাঁধে ছিল, কিন্তু তার চোখে এখনও সেই ধৈর্য ছিল, যেন বলছেন, সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু আটকানো যায় না। লবিতে মোহনলাল এখনও বসেছিলেন। সময় ধীরে ধীরে পার হচ্ছিল, কিন্তু তার কাছে প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। এরই মধ্যে রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনা আবার তার কাছে এলো। সে রুক্ষ স্বরে বলল, বাবা, আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত আছেন। মোহনলাল হেসে মাথা নাড়লেন এবং বললেন, ঠিক আছে মা, আমি অপেক্ষা করে নেব। সেই সময় হোটেলের ম্যানেজার বিক্রম সিং নিজের কেবিনে বসে কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিলেন। তার চেহারায় অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। ফোন রাখতেই রিসেপশন থেকে প্রিয়ার আবার কল এলো। প্রিয়া বলল, স্যার, ওই বয়স্ক লোকটা এখনও লবিতে বসে আছেন, আপনি একবার ওনার সাথে দেখা করে নিন। বিক্রম হাসতে হাসতে বলল, বসে থাকতে দাও, কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যাবে আর নিজে থেকেই চলে যাবে। আমার কাছে এমন ফালতু লোকেদের জন্য সময় নেই। তখনই সেখানে একজন ছোট কর্মচারী এলো। নাম ছিল সুরজ ভার্মা। সে হোটেলের বেলবয় ছিল।
সে মোহনলালকে দেখল। লবিতে সবাই ওনার মজা ওড়াচ্ছিল, কিন্তু সুরজের চোখে তার জন্যে সম্মান ছিল। সে ধীরে ধীরে কাছে এসে বলল, বাবা, আপনি কখন থেকে বসে আছেন? কেউ কি আপনাকে সাহায্য করেনি? মোহনলাল হেসে তার দিকে তাকালেন এবং বললেন, বাবা, আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই, কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত আছেন। সুরজের মুখটা শক্ত হয়ে গেল। সে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ওনার সাথে কথা বলছি। মোহনলাল মাথা নাড়লেন। তোমাকে অনেক ধন্যবাদ, ভগবান তোমাকে সুখী রাখুন। সুরজ দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল। দরজায় পৌঁছে সে নক করল এবং ভেতরে চলে গেল। বিক্রম সিং ইশারা জিজ্ঞেস করল, কি ব্যাপার? সুরজ আদরের সাথে বলল, স্যার, লবিতে একজন বয়স্ক লোক বসে আছেন, তিনি আপনার সাথে দেখা করতে চান। বিক্রম ভ্রু কুচকে ঠান্ডা গলায় বলল, সুরজ, তোমাকে কতবার বলেছি যে ফালতু লোকেদের থেকে দূরে থাকো? উনি কোনো গেস্ট নন, হয়তো পথভোলা কেউ চলে এসছে। সুরজ আস্তে করে বলল, কিন্তু স্যার, উনি বলেছেন যে ওনার আপনার সাথে জরুরি কথা বলার আছে। বিক্রম হেসে উঠল, আরে জরুরি কথা? তোমার আন্দাজও আছে এখানে কত কোটি টাকার কারবার হয়? আর তুমি আমাকে এমন এক বাবার সাথে দেখা করাতে চাইছ? সুরজ চুপ রইল, কিন্তু ভেতর থেকে খুব দুঃখ পেল। সে ভাবল, মানুষকে তার চেহারা দেখে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়? বড় পদে বসলে কি কাউকে মনুষ্যত্ব ভুলে যাওয়া উচিত? বিক্রম কঠোর গলায় বলল, সুরজ, তুমি নিজের কাজ করো, এই ব্যাপারটা তোমার সাধ্যের বাইরে। সুরজ মাথা নিচু করল এবং বাইরে চলে এলো। লবিতে ফিরতেই সে মোহনলালের দিকে তাকালো। তার চোখে ধৈর্য এখনও ছিল। সুরজ ওনার কাছে বসে পড়ল এবং বলল, বাবা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না। মোহনলাল হেসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, কোনো ব্যাপার না বাবা, তুমি চেষ্টা করেছ, এটাই আমার জন্যে যথেষ্ট। সুরজের চোখ ছলছল করে উঠল। তার মনে হল, এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন, তার সরলতার মধ্যে এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল। লবির পরিবেশ এখন আরও ভারী হয়ে গিয়েছিল। লোকেদের বিদ্রূপ আর অট্টহাসি, মোহনলালের নীরবতা আর সুরজের অস্থিরতা, সব মিলিয়ে এক অদ্ভুত ছবি তৈরি করছিল। প্রায় 1 ঘণ্টা পার হয়ে গিয়েছিল। মোহনলাল এখনও সেই চেয়ারেই বসেছিলেন। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং ভাবলেন, ধৈর্য ধরাই আসল শক্তি, কিন্তু এখন সময় এসে গেছে সত্য সামনে আসার। হোটেলের ঘড়িতে তখন 12:30 বাজে। মোহনলাল আর চুপচাপ বসে থাকতে পারলেন না। তিনি ধীরে ধীরে নিজের লাঠি ওঠালেন, ঝোলা কাঁধে ঝোলালেন এবং রিসেপশনের দিকে এগিয়ে গেলেন। লবিতে বসে থাকা অনেক লোক আবার টিপ্পনি কাটল, দেখো দেখো, বাবা এবার ম্যানেজারের সাথে লড়তে যাচ্ছেন। রিসেপশনে দাঁড়িয়ে থাকা প্রিয়া সাক্সেনা তাকে আসতে দেখল। সে বিরক্ত হয়ে বলল, বাবা, আপনাকে বলেছিলাম না, অপেক্ষা করুন, ম্যানেজার এখনও বিজি আছেন। মোহনলাল তার দিকে তাকালেন এবং নরম গলায় বললেন, মা, অনেক অপেক্ষা করে নিয়েছি, এবার আমি নিজেই ওনার সাথে কথা বলে নেব। এতটুকু বলে মোহনলাল সোজা ম্যানেজার বিক্রম সিংয়ের কেবিনের দিকে এগিয়ে গেলেন। লবিতে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর সেই দিকেই আটকে গেল। প্রত্যেকে দেখতে চাইছিল যে এরপর কি হতে চলেছে। যেই মোহনলাল কেবিনের দরজা খুললেন, বিক্রম নিজের ঘূর্ণায়মান চেয়ারে খুব আয়েসের সাথে বসেছিল। সে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ বাবা, বলুন, এত গোলমাল কেন করে রেখেছেন? কি কাজ আপনার? মোহনলাল ধীরে ধীরে ঝোলা খুললেন এবং তার ভেতর থেকে একটি খাম বের করলেন। সেটি এগিয়ে দিয়ে বললেন, এটা আমার বুকিং আর হোটেল সম্পর্কিত কিছু ডিটেল, দয়া করে একবার দেখে নিন। বিক্রম হাসতে হাসতে খামটি হাতে নিল, কিন্তু না খুলেই টেবিলে আছড়ে ফেলল। তার হাসিতে অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বলল, বাবা, যখন কোনো মানুষের পকেটে টাকা থাকে না, তখন তাকে বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একদম বেকার। আমার আপনার মতো লোকেদের চেহারা দেখেই বোঝা হয়ে যায় যে আপনার কাছে কিচ্ছু নেই। এই হোটেল আপনার জন্য নয়, ভালো হবে আপনি এখান থেকে চলে যান। মোহনলাল তার চোখের দিকে তাকালেন। তার গলার স্বর এখন গম্ভীর আর গম্ভীর হয়ে গিয়েছিল। তিনি বললেন, বাবা, না দেখেই কিভাবে ঠিক করে নিলে? একবার এই কাগজগুলো দেখে তো নাও। সত্য সবসময় তেমন হয় না যেমন দেখা যায়। বিক্রম চেয়ারে হেলান দিয়ে জোরে হাসতে হাসতে বলল, আরে বাবা, আমার কোনো কাগজ দেখার দরকার নেই। আমি বছর ধরে এই হোটেল সামলাচ্ছি। আমি লোকেদের চেহারা দেখেই চিনে ফেলি কার কি অকাত। আপনার চেহারা বলছে আপনার কাছে কিচ্ছু নেই। এটা শুনে লবিতে বসে থাকা কিছু গেস্টও হাসতে লাগল। মোহনলাল দীর্ঘশ্বাস নিলেন, খামটি টেবিলে রাখলেন এবং শান্তস্বরে বললেন, ঠিক আছে, যখন তোমার বিশ্বাস হচ্ছে না, তো আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, আজ তুমি যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে।
এতটা বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। পেছনে বসে থাকা গেস্টরা ফিসফিস করে বলল, বাহ, ম্যানেজার ঠিক কাজই করেছে। এমন লোকেদের এখানেই শিক্ষা পাওয়া উচিত। মোহনলাল হোটেল থেকে বেরিয়ে গেলেন। তার ধীর গতি আর ঝুঁকে যাওয়া কোমর পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত সন্নাটা বা নিস্তব্ধতা রেখে গেল। কিন্তু বিক্রম নিজের চেয়ারে বসে হাসতে থাকল। তার মুখে গর্ব আর অবজ্ঞার এক মিশ্র ভাব ছিল। এরই মধ্যে বেলবয় সুরেশ ভার্মা সেই খামটার দিকে এগিয়ে গেল। সে ধীরে ধীরে ওটা ওঠাল এবং চুপচাপ নিজের সার্ভার কম্পিউটারের দিকে চলে গেল। কম্পিউটার স্ক্রিনে এসে লগ ইন করল এবং ফাইল খোলা শুরু করল। খামে লেখা ডিটেলসের উপর ভিত্তি করে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ বড় বড় হয়ে গেল। স্ক্রিনে যে তথ্য ছিল তা সুরজকে নাড়িয়ে দিল। রেকর্ডে পরিষ্কার লেখা ছিল, মোহনলাল হোটেলের 65% শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য। সুরজের শ্বাস দ্রুত হতে শুরু করল। সে সঙ্গে সঙ্গে প্রিন্টার থেকে রিপোর্ট বের করল। কাগজ হাতে নিয়ে সে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছাল। ভেতরে বিক্রম তখনও কোনো ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল। সুরাজ আস্তে করে বলল, স্যার, এই রিপোর্টটা দেখুন। ইনি সেই বৃদ্ধ যিনি এখানে এসেছিলেন। ইনি আমাদের হোটেলের আসল মালিক। বিক্রম ফোন রাখতে রাখতে সুরজের দিকে তাকালো এবং ভ্রু কুঁচকে নিল। সুরজ, তোমাকে কতবার বলেছি, আমার এমন লোকেদের রিপোর্টে কোনো ইন্টারেস্ট নেই। এসব ফালতু কথা। সুরাজ আবার চেষ্টা করল। কিন্তু স্যার, এই রিপোর্ট পরিষ্কার বলছে যে মোহনলাল আমাদের হোটেলের মালিক। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তো... বিক্রম মাঝপথেই কথা কেটে দিল। সে রিপোর্টটাকে নিজের দিকে টেনে দেখল, তারপর না পড়েই সেটা আবার সুরাজের দিকে ঠেলে দিল। তার গলার স্বরে অহংকার আগের চেয়ে আরও বেড়ে গিয়েছিল। সে বলল, আমার সব বকওয়াস চাই না। আমি তোমাকে বলেছি না, নিজের কাজ করো। এই হোটেল আমার ম্যানেজমেন্ট স্কিলে চলে, কোনো বুড়ো বাবার দণ্ডক্ষিণায় নয়। সুরজ অবাক হয়ে রইল। তার মুখে গভীর অস্থিরতা ছিল। সে রিপোর্ট হাতে নিয়ে আবার বেরিয়ে গেল। লবিতে আসতেই সে মোহনলালকে মনে করল। তার চোখের গভীরতা, তার ধৈর্য। তার মনে হলো এই ব্যাপারটা এখন আর শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা মনুষ্যত্বের পরীক্ষা। ধীরে ধীরে সন্ধে হতে লাগল। গেস্টরা নিজেদের রুমে চলে গেল, স্টাফরা নিজের কাজে লেগে গেল। কিন্তু সুরজের মনে তোলপাড় বাড়তেই থাকল। তার বিশ্বাস ছিল, আগামীকালকের দিন এই হোটেলের ছবি বদলে দেবে। পরদিন সকালের দৃশ্য ছিল একদম আলাদা। হোটেলের প্রতিটি কোণায় চাঞ্চল্য ছিল। স্টাফরা নিজেদের মধ্যে ধীরে ধীরে ফিসফিস করছিল। কেউ বলল, কাল যে বাবা এসেছিলেন, হয়তো ওনার ব্যাপারে কোনো বড় খবর আছে। অন্যজন উত্তর দিল, হ্যাঁ শুনেছি, তিনি নাকি হোটেলের বড় শেয়ার হোল্ডার। এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল। কিন্তু কারোরই এখনও বিশ্বাস হচ্ছিল না, সত্যি কি ওই বৃদ্ধ এই আলিশান হোটেলের মালিক হতে পারেন। সকাল 10:30 বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল। হোটেলের প্রধান দরজা দিয়ে সেই সাধারণ পোশাক পরা বৃদ্ধ মোহনলাল ভেতরে এলেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না। তার সাথে একজন স্যুট বুট পরা আধিকারিক ছিলেন, যার হাতে কালো রঙের একটি ব্রিফকেস ছিল। সবার নজর এক পলকে সেই দিকেই আটকে গেল। গার্ড, রিসেপশনিস্ট, ওয়েটার সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কাল যাকে সবাই উপেক্ষা করেছিল, আজ সেই ব্যক্তি হোটেলে কোনো সম্রাটের মতো প্রবেশ করছিলেন। মোহনলাল সোজা হাত দিয়ে ইশারা করলেন, ম্যানেজারকে ডাকো। তার গলার স্বরে এখন কোনো নম্রতা ছিল না, বরং ছিল এক আদেশের কঠোরতা। কিছুক্ষণ পরেই বিক্রম সিং বাইরে এলো। তার মুখে হালকা ঘাবড়ানি ছিল, কিন্তু অহংকার এখনও বাকি ছিল। সে আধো হেসে বলল, জি বলুন বাবা, আজ আবার চলে এলেন। মোহনলাল তার চোখের দিকে তাকালেন এবং ঠান্ডা গলায় বললেন, বিক্রম সিং, আমি কালকেই বলেছিলাম তোমাকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। আজ সেই দিন এসে গেছে। বিক্রম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে হাসিতে কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। মোহনলালের সাথে আসা আধিকারিক ব্রিফকেস খুললেন, সেখান থেকে মোটা ফাইল বের করলেন এবং সবার সামনে টেবিলে রেখে দিলেন। তিনি জোরে বললেন, এই ডকুমেন্টগুলো পরিষ্কার বলছে এই হোটেলের 65% শেয়ার মোহনলালের নামে আছে। আসল মালিক তিনি। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল। প্রিয়া সাক্সেনের হাত কাঁপতে লাগল। লবিতে উপস্থিত গেস্টরা একে অপরের দিকে তাকালো এবং ফিসফিস করে বলল, ইনি তো সত্যিই মালিক। আমাদের কত বড় ভুল হয়ে গেছে। মোহনলাল নিজের লাঠি মাটিতে ঠুকলেন। তার গলার স্বর এখন তেজি আর দৃঢ় ছিল। বিক্রম সিং, আজ থেকে তুমি আর এই হোটেলের ম্যানেজার থাকবে না। তোমার জায়গায় এখন সুরজ ভার্মা এই পদ সামলাবে। বিক্রম রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি কি আমাকে সরানো? এই হোটেল আমি বছর ধরে চালাচ্ছি। মোহনলাল গর্জন করে বললেন, এই হোটেল আমি বানিয়েছি। এর ভিত্তি আমার পরিশ্রমে রাখা হয়েছিল। আমি চাইলে তোমাকে এক মুহূর্তের মধ্যে বাইরের রাস্তা দেখাতে পারি,
কিন্তু দণ্ডস্বরূপ তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে। এখন সেই কাজই করো যেটা তুমি অন্যদের দিয়ে করিয়েছ। মোহনলাল সুরাজকে কাছে ডাকলেন। তিনি তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে টাকা ছিল না, কিন্তু মনে মনুষ্যত্ব ছিল। এটাই আসল যোগ্যতা। তাই তুমি এই পদের যোগ্য। সুরাজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আবেগপ্রবণ হয়ে বলল, স্যার, আমি তো শুধু মনুষ্যত্ব পালন করেছিলাম। মোহনলাল হেসে বললেন, এটাই সবথেকে বড় যোগ্যতা বাবা। তারপর রিসেপশনিস্ট প্রিয়া সাক্সেনার দিকে তাকালেন। তার নজর এত কঠোর ছিল যে প্রিয়া কেঁপে উঠল। মোহনলাল বললেন, প্রিয়া, তোমার এই ভুল প্রথম, তাই তোমাকে ক্ষমা করছি। কিন্তু মনে রেখো, এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করবে না। প্রত্যেক মানুষের ইজ্জত সমান। প্রিয়া হাতজোড় করল এবং কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন, এরপর থেকে এমন কখনো হবে না। মোহনলাল চারদিকে তাকালেন এবং উঁচু গলায় বললেন, শুনে নাও সবাই, এই হোটেল শুধু ধনীদের নয়, এখানে মনুষ্যত্বই হবে আসল পরিচয়। যেই ধনী গরিবের তফাৎ করবে, সে এই জায়গায় থাকার যোগ্য হবে না। লবিতে উপস্থিত গেস্টরা জোরে হাততালি দিল। প্রত্যেকে মোহনলালকে সম্মানের নজরে দেখছিল। যারা কাল পর্যন্ত তাকে তুচ্ছ মনে করছিল, আজ তারাই তার সামনে মাথা নত করল। মোহনলাল শেষে বললেন, আসল ধনী হওয়া টাকায় নয়, বরং চিন্তাধারায় হয়। যদি চিন্তাধারা বড় হয়, তাহলে মানুষ নিজে থেকেই বড় হয়ে যায়। এতটা বলে তিনি আধিকারিকের সাথে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফ এবং গেস্টরা অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগল, মালিক এমন হওয়া উচিত যিনি অন্যকে তাদের মনুষ্যত্ব দিয়ে চিনবেন, তাদের পোশাক দিয়ে নয়। সেদিন থেকে হোটেলের পরিবেশ পুরোপুরি বদলে গেল। স্টাফরা এখন প্রত্যেক গেস্টের সাথে সম্মানের সাথে ব্যবহার করত। লোকে বলতো, মোহনলাল শুধু হোটেল বানাননি, বরং মনুষ্যত্বের ভিত্তিও স্থাপন করেছেন। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একে লাইক করবেন এবং বেশি বেশি করে লোকের কাছে শেয়ার করবেন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে এমন সব আকর্ষণীয় এবং দুর্ধর্ষ গল্প আপনারা পেতেই থাকেন। ধন্যবাদ।